হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ইউ অল ওয়ান্স সেকেন্ড টু মাই ক্লাস। আজকের এই ক্লাসটাতে অবশ্যই আমি তোমাদের রাইডার্স টু দ্য সির যে রিমেনিং পার্টটা রয়েছে সেটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছি। আমরা গতদিন যেখানে থেমেছিলাম সেখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে অলরেডি বাটলের ডেথ নিউজটা আসছে এবং যারা প্রতিবেশী লোকজন তাদের মধ্যে কয়েকজন মহিলা খোলা দরজা দিয়ে ঢুকে এসছেন এবং তাদের আচার আচরণের মধ্য দিয়ে শোক প্রকাশের একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছিলাম। ইট ওপেন সফটলি মিন্স দ্য ডোর ওপেন সফটলি অ্যান্ড ওল্ড উইমেন বিগিন টু কামিং ক্রসিং দেমসেলভস অন দ্য থ্রেশহোল্ড। ক্রসিং দেমসেলভস এটা বুঝিয়ে দিয়েছিলাম যে এরা যেহেতু ক্রিশ্চিয়ান, এদের রীতিতে রয়েছে বা ক্রিশ্চিয়ানদের এটা একটা হ্যাবিট আমরা দেখি, তারা বিভিন্ন পরিস্থিতিতে যখন কোনো ক্রাইসিস মোমেন্ট থাকে বা কোনো এমনিতে কোনো হ্যাপি মোমেন্টও থাকে তখনও তারা বুকের উপরে ক্রস আঁকার চেষ্টা করেন, অর্থাৎ মাথা থেকে বুক পর্যন্ত একবার আঙুল দিয়ে এর একটা কাল্পনিক রেখা আঁকার চেষ্টা করেন এবং এই কান থেকে ও কান পর্যন্ত আরেকটা রেখা, তো যাতে করে ওটা ক্রস চিহ্ন তৈরি হয়। সো ইট ইজ crossing themselves on the threshold and kneeling down in front of the stage with red petticoats over their heads। এটাও বুঝিয়ে দিয়েছিলাম যে মাথায় ছায়া পরাটা এখানে হাস্যস্কর কোনো বিষয় নয়, এটা ওদের কালচারের মধ্যেই পড়ে। ওরা শোক প্রকাশের জন্য ছায়াটা মাথায় পরে ল্যামেন্ট করে। মারিয়া half in dream to Kathleen, is it Patch or Michael or what is it at all? কে এলো, প্যাচ নাকি মাইকেল, নাকি এই শব্দ কিসের, এ সব কিছু যে চিৎকার চেঁচামেচি এগুলো কিসের? ক্যাথলিন, Michael is after being found in the far north, and when he is found there, how could he be here in this place? মাইকেলকে পাওয়া গেছে সেই দূরের উত্তরের ডোনেকালের কাছে যে এলাকাটা সেইখানে, তো সেখানে যেহেতু তাকে বেরি করে দেওয়া হয়েছে, তার বিউরিয়াল হয়ে গেছে, তাহলে সে কি এখানে আসবে কি করে? মাউরিয়া, there does be a power of young men floating round in the sea, and what way would they know if it was Michael they had or another man like him? For when a man is in 9 days in the sea and the wind blowing, it's hard set his own mother would be to say what man was it. So there does be a power of young men floating round in the sea. একজন যুবক যে একজন ভালো রোয়ার, ভালো নাবিক ছিল, শক্ত সমর্থ মানুষ, সে সমুদ্রে ভাসতে ভাসতে অনেক দূর চলে যেতে পারে। মানে বিষয়টা হচ্ছে এরকম, জীবিত অবস্থায় চলে যাবে 9 দিন ধরে, এটা তো সম্ভব নয়। তার মৃতদেহ একজন ইয়াং পার্সনের চলে যেতে পারে। তো এখানে ইয়াং ম্যানের পাওয়ার এই বিষয়টা কেন এলো না? জেনারেলি যারা ইয়াং ম্যান তারা ইনিশিয়ালি যখন নৌকাডুবি হয় তখন কিছুটা তারা ওই ঢেউয়ের সঙ্গে লড়াই করার চেষ্টা করে এবং তারা স্রোত যেদিকে নিয়ে যাচ্ছে সেদিকে স্রোতের সঙ্গে মোটামুটি গা ভাসিয়ে যতটা সম্ভব ভেসে থাকা যায় তারা ভেসে থাকার চেষ্টা করে। তাই তারা অনেক দূর চলে যেতে পারে, তারপরে হয়তো মৃত্যু ঘটেছে, তখন তাদের ডেড বডি আরও দূরে চলে যায়। সেই জন্যই বলা হয়েছে দেয়ার ডাজ বি এ পাওয়ার অফ ইয়াং মেন। তরুণদের বা যুবকদের একটা ক্ষমতা থাকে অনেক দূর ভেসে যাওয়ার, রাউন্ড ইন দ্য সি। অ্যান্ড হোয়াট ওয়ে উড দে নো, দে মিনস দ্য লোকাল পিপল, তারা কীভাবে জানবে, কীভাবে, ইন হোয়াট ওয়ে আর হাউ দে উড কাম টু নো ইফ ইট ওয়াজ মাইকেল, এটা মাইকেলের দেহ ছিল কিনা, অর অ্যানাদার ম্যান লাইক হিম, নাকি তার মতো অন্য কোনো একজন মানুষের দেহ। ফর হোয়েন আ ম্যান ইজ 9 days ইন দ্য সি, কারণ যখন একজন মানুষ 9 দিন ধরে সমুদ্রে ভাসতে ভাসতে যাচ্ছে, মানে হচ্ছে তার ডেড বডিটা 9 দিন ধরে সমুদ্রে ভাসছে, অ্যান্ড দ্য উইন্ড ব্লোয়িং, এবং বাতাস বইছে, এই বাতাস যথেষ্ট ঝোড়ো বাতাস, রাফস ওয়েভস ওয়ার দেয়ার, যথেষ্ট ঝোড়ো একটা ঝঞ্ঝা মুখর পরিবেশ সেখানে। ইটস হার্ড সেট হিজ ওন মাদার উড বি টু সে, এটা তার মায়ের পক্ষেই যথেষ্ট কঠিন ব্যাপার বলা যে ওই বডিটা তার ছেলের কিনা। মিন্স তো ওর বডিটা খুব ডিফর্মড হয়ে যায় ঢেউয়ের ধাক্কায়, তারপরে পচন হয়ে মানে দেহটা পুরোপুরি বিকৃত হয়ে যায়, তখন নিজের মাই হয়তো চিনতে পারবে না যে ওই দেহটা তার ছেলের কিনা। মা সবচেয়ে ভালো চিনতে পারবে একজন সন্তানকে,
মায়ের পক্ষেই কঠিন হয়ে যাবে এরকম পরিস্থিতিতে সন্তানকে চেনা। তাহলে যারা তাকে চেনে না বা খুব কমই চেনে হয়তো, সেই লোকগুলো চিনল কী করে যে ওই দেহটা মাইকেলের ছিল? ক্যাথলিন, ইটস মাইকেল, গড স্পেয়ার হিম, ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন। এখানে গড স্পেয়ার হিম মানে ঈশ্বর তাকে শান্তি দিন বা ঈশ্বর তাকে সহায়তা করুন। এটা মাইকেলেরই দেহ। ফর দে আর আফটার সেন্ডিং আস এ বিট অফ হিজ ক্লোথেস ফ্রম দ্য ফার নর্থ। কারণ তারা ওই উত্তরের ওই দূর এলাকা থেকে আমাদের কাছে কিছু জামা কাপড় পাঠিয়েছে। সি রিচেস আউট অ্যান্ড হ্যান্ডস মাউরিয়া দ্য ক্লোথেস দ্যাট বিলং টু মাইকেল। তো এবারে ক্যাথলিন এগিয়ে গিয়ে মারিয়াকে সেই জামা কাপড়ের পুঁটলিটা থেকে জামা কাপড়গুলো তুলে দিল। মাউরিয়া স্ট্যান্ডস আপ স্লোলি অ্যান্ড টেক্স দেম ইন টু হার হ্যান্ডস। মারিয়া ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে সেই জিনিসগুলো তার হাতে নিল। নোরা লুকস আউট। নোরা তখন বাইরে তাকাচ্ছে। নোরা কী বলছে? দে আর ক্যারিং আ থিং অ্যামং দেম। তারা মানে তার প্রতিবেশী লোকজন, লোকাল মানুষজন, তারা কিছু একটা জিনিস বয়ে আনছে তাদের মধ্যে। অ্যান্ড দ্যাটস ওয়াটার ড্রিপিং আউট অফ ইট। জল ফোঁটা ফোঁটা পড়ছে। আর লিভিং আ ট্র্যাক বাই দ্য বিগ স্টোনস। ওই বড় পাথরের কাছে জলের একটা ট্র্যাক বা একটা যেন জল ছড়া পড়ে পড়ে আসছে এবং জলের দাগের একটা যেন ট্র্যাক তৈরি হচ্ছে। একদম রিপিট টেলিকাস্ট। মারিয়ার কথাতেই আমরা যে বর্ণনাটা পেয়েছিলাম, যখন বার্টলেকে কোলে নিয়ে বসছিল, তারা আরেক ছেলে মারা গিয়েছিল, ঠিক একই রকমভাবে আজকেও একদম যেন সেম টু সেম একটা রিপিট টেলিকাস্ট হচ্ছে এখানে কোনো একটা ট্র্যাজিক সিনের। তো একটা জলের দাগ আসছে ওই বড় পাথরের কাছ থেকে। ক্যাথলিন ইন হুইসপার টু দ্য উইমেন হু হ্যাভ কাম ইন। যারা ভেতরে এসছে তাদেরকে খুব ফিসফিস করে জিজ্ঞেস করছে, ইজ ইট বার্টলে? ইট ইজ। এটা কি সত্যিই বার্টলের দেহ? ওয়ান অফ দ্য উইমেন, ইট ইজ শিওরলি। হ্যাঁ, নিশ্চিতভাবেই এটা বার্টলের দেহ। গড রেস্ট হিজ সোল। ঈশ্বর তার আত্মাকে শান্তি দিন। টু ইয়াঙ্গার উইমেন কাম ইন। দুজন কম বয়সী মহিলা এসে তারা একটা টেবিলকে টেনে বার করছে। পুল আউট দ্য টেবিল। টেবিলটাকে টেনে সামনের দিকে এনেছে। দেন মেন ক্যারি ইন দ্য বডি অফ বার্টলে। তারপরে কয়েকজন পুরুষ মানুষ তারা বার্টলের দেহটাকে নিয়ে এলো। দেহটাকে শোয়ানো রয়েছে লেড অন এ প্ল্যাঙ্ক, একটা কাঠের তক্তার উপরে, উইথ এ বিট অফ আ শেল ওভার ইট। তার উপর একটা নৌকার পাল জড়ানো রয়েছে। অ্যাকচুয়ালি এটাও তাদের একটা রীতি। মানুষ মারা গেলে বিশেষ করে যারা ফিশারম্যান, যারা রোয়ার, তাদের ক্ষেত্রে ওই রকমভাবে একটা নৌকার পাল শেষ যাত্রায় দিয়ে দেওয়া হয়। যেরকম দেখা যায় ক্রিকেটারদের ক্ষেত্রে বা বড় কোনো বীর সেনানীদের ক্ষেত্রে, ক্রিকেটার আমি না বলবো বীর সেনানী যারা, তাদের মৃত্যুর পরে জাতীয় পতাকায় মুড়িয়ে তাদের দেহ নিয়ে আসা হয়। তো তেমনিভাবে এখানে দেখা যাচ্ছে এটা রীতি। অ্যান্ড লে ইট অন দ্য টেবল। তারপরে তার দেহটাকে শুইয়ে দেওয়া হলো টেবিলের উপরে। ক্যাথলিন টু দ্য উইমেন অ্যাজ দ্য ডুইং শো। যখন ওই কম বয়সী মেয়েরা টেবিলটার উপরে দেহটাকে শুইয়ে দিচ্ছে, হোয়াট ওয়ে ওয়াজ ইট টাউন্ড? কীভাবে জলে ডুবে মারা গেল বার্টলে? কারণ এই তো গেল, নৌকায় ওঠেনি। নৌকায় উঠলে ঝড়ে নৌকা ডুবে গেছে তাও একটা ব্যাখ্যা থাকে, কিন্তু এখনও তো নৌকায় ওঠেনি, তাহলে কী করে বার্টলে মারা গেল? ওয়ান অফ দ্য উইমেন, মহিলাদের মধ্যে একজন বলছে, দ্য গ্রে পনি নকড হিম ইনটু দ্য সি। ওই ধূসর রঙের যে ঘোড়াটা সেটা তাকে ধাক্কা দিয়ে সমুদ্রে ফেলে দিয়েছিল। অ্যান্ড হি ওয়াজ ওয়াস্ট আউট হোয়ার দেয়ার ইজ এ গ্রেট সার্ফ অন দ্য হোয়াইট রক্স। এবং যেখানে ওই সাদা পাথরের কাছে প্রচণ্ড রকম হোয়াইট সার্ফ, সার্ফ মানে ফেনিল, যে বড় বড় ঢেউ এসে হাজির হয়। সার্ফ কথা মানে আমরা জানি ফেনা। এখানে অ্যাকচুয়ালি শুধু ফেনা নয়, ফেনা সহ যে ঢেউটা আসে তাকে সার্ফ বলা হচ্ছে। প্রচণ্ড রকম বড় বড় ঢেউ, ওখানে ফেনিল ঢেউ সে আছড়ে পড়ছে, সেইখানে ঢেউ তাকে টেনে নিয়ে যায়। মেবি তার মাথা হয়তো পাথরের ধাক্কা লেগে গেছে, কারণ যখন পেছন থেকে গ্রে পনিটা ধাক্কা মারে তখন কী অবস্থায় ও জলে পড়েছে বা কি জলের তড়ে কীভাবে মারা গেছে সেটা ডিটেলিং সেখানে নেই। বিষয়টা হচ্ছে মরিয়া যে ভিশনটা দেখেছিল একদম হুবহু মিলে যাচ্ছে। তাহলে খেয়াল করে আমরা একটা জিনিস বুঝতে পারছি যে এদের জীবনে যে সমস্ত এরা কুসংস্কার বা ওমেন্সে বিশ্বাস রাখে, মানে যে সমস্ত অশুভ ইঙ্গিতে বিশ্বাস রাখে, সেগুলো কখনো কখনো সত্যি হয়ে আসে। মাউরিয়া হ্যাজ গন ওভার অ্যান্ড নেলড ডাউন অ্যাট দ্য হেড অফ দ্য টেবল।
মৌরিয়া ঘুরে ওদিকে গেছে টেবিলের কাছে এবং সেখানে নীল ডাউন হাঁটু গেড়ে বসছে টেবিলে মাথার কাছে। দ্য উইমেন আর কিনিং সফটলি, যে সমস্ত মহিলারা এসছেন তারা আস্তে আস্তে মানে লো ভয়েসে বিলাপ করছেন, কান্নাকাটি করছেন, অ্যান্ড শোয়িং দেমসেলফ, নিজেদেরকে আন্দোলিত করছেন। এটা অ্যাকচুয়ালি শোক প্রকাশের একটা ভঙ্গি উইথ স্লো মুভমেন্ট। ক্যাথলিন অ্যান্ড নোরা নীল অ্যাট দ্য আদার এন্ড অফ দ্য টেবিল, টেবিলের অন্য প্রান্তে ক্যাথলিন এবং নোরা হাঁটু গেড়ে বসলো। দ্য মেন নীল নিয়ার দ্য ডোর, এবং পুরুষ মানুষেরা তারা দরজার কাছটাতে হাঁটু গেড়ে সবাই বসছে। অ্যাকচুয়ালি এটাও তাদের একটা রীতি, মৃত মানুষের প্রতি শোক বা শ্রদ্ধা জ্ঞাপনের। মাউরিয়া রেইজিং হার হেড অ্যান্ড স্পিকিং অ্যাজ ইফ সি ডিড নট সি দ্য পিপল অ্যারাউন্ড হার, মাথাটা একটু তুলে এমন একটা ঘোর লাগা কণ্ঠস্বরে কথাগুলো বলছে যেন সে কাউকেই দেখতে পাচ্ছে না, চারদিকে এত মানুষ, কাউকে সে দেখতে পাচ্ছে না। এবং এই স্পিচটা এই ট্র্যাজেডির মোস্ট পয়েন্টেন্ট পার্ট, মানে এখান থেকে পরবর্তী যতগুলো স্পিচ মারিয়ার মুখে রয়েছে সবগুলোই সেই পয়েন্টেন্সিটা প্রকাশ করছে। দে আর অল গান নাও, তারা সবাই এখন চলে গেছে। অ্যান্ড দেয়ার ইজন্ট এনিথিং মোর দ্য সি ক্যান ডু টু মি, সমুদ্র এর থেকে বেশি খারাপ আমার আর কিছু করতে পারবে না। আই উইল হ্যাভ নো কল নাও টু বি আপ ক্রাইং অ্যান্ড প্রেয়িং, আমার এখন আর জেগে থেকে প্রার্থনা করার, কেঁদে কেঁদে প্রার্থনা করার কোনো প্রয়োজনীয়তা নেই। হোয়েন দ্য উইন্ড ব্রেকস ফ্রম দ্য সাউথ, যখন দক্ষিণ দিক থেকে জোর বাতাস উঠবে, ঝোড়ো বাতাস, অ্যান্ড ইউ ক্যান হিয়ার দ্য সার্ফ ইজ ইন দ্য ইস্ট অ্যান্ড দ্য সার্ফ ইজ ইন দ্য ওয়েস্ট, যখন পূর্ব দিকে পশ্চিম দিকে সর্বত্র বড় বড় ঢেউ, ফেনিল ঢেউ এসে আছড়ে পড়বে, সবাই সেই বড় বড় ঢেউয়ের শব্দ শুনতে পাবে, তখন আমার আর কেঁদে কেঁদে প্রার্থনা করার কোনো প্রয়োজনীয়তা থাকবে না। মেকিং এ গ্রেট স্টার উইথ দ্য টু নয়েজেস, পূর্ব দিকে পশ্চিম দিকে যে ঢেউয়ের শব্দ শোনা যাবে তার মধ্যে একটা মারাত্মক ঝোড়ো পরিবেশ, একটা স্টর্মি মুভমেন্ট, স্টার মানে অ্যাকচুয়ালি মুভমেন্ট এখানে তৈরি হবে। অ্যান্ড দ্য হিটিং ওয়ান অন দ্য আদার, পূর্ব দিক থেকে যে সমস্ত ঢেউ আছড়ে পড়বে, পশ্চিম দিক থেকে যে সমস্ত ঢেউ আছড়ে পড়বে, তারা কিন্তু ক্রস কারেন্টস হয়ে একে অপরকে আবার হিট করবে, ফলে সব মিলিয়ে একটা মারাত্মক ফেনিল এবং বিপজ্জনক ক্রস কারেন্টস তৈরি হবে। সেই রকম পরিস্থিতিতে যে নৌকা পড়বে তার অবশ্যই সলিল সমাধি হওয়া ছাড়া গতি নেই। তো সেই সময় আমার আর ভগবানের কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করার কিছু থাকলো না। I will have no call now to be going down and getting holy water in the dark nights after Shamin. অ্যাকচুয়ালি এটা নভেম্বরের একটা মান্থ, কারো কারোর মতে 1 নভেম্বর। তো এটা মোটামুটি অটামের যে শেষ দিকটা, এই শামিন ওদের কাছে একটা হোলি অকেজান। শামিনের দিন গিয়ে কোনো পবিত্র হয়তো ওখানে জায়গা রয়েছে, কোনো সোর্স অফ ওয়াটার, সেখান থেকে হোলি ওয়াটার নিয়ে আসে। হোলি ওয়াটার জেনারেলি ওখানকার যারা প্রিস্ট থাকেন তারাও কালেক্ট করে নিয়ে এসে বিভিন্ন পরিবারকে দেন। অ্যান্ড দিস হোলি ওয়াটার ইজ বিলিভড, এবং এই হোলি ওয়াটারটাকে বিশ্বাস করা হয় বা ওরা বিশ্বাস করেন যে এই হোলি ওয়াটার বাড়ির চারদিকে ছড়ানো থাকলে ভূত বা ওই রকম সুপার ন্যাচারাল কোনো সোল বা কোনো সুপার ন্যাচারাল প্রেজেন্স ওদের পরিবার থেকে দূরে থাকবে। তো সেই হোলি ওয়াটার নিয়ে আসার আমার কোনো আর প্রয়োজন নেই। নাও হ্যাভ নো কল, নো কল মিনস নো নেসেসিটি টু গো টু কালেক্ট হোলি ওয়াটার ইন দ্য ডার্ক নাইট। ওই অন্ধকার রাতে গিয়ে ওই হোলি ওয়াটার কালেক্ট করতে হয় শামিনের পরে। অ্যান্ড আই ওন্ট কেয়ার হোয়াট ওয়ে দ্য সি ইজ, এবং আমার আর মোটেই ভাবনা চিন্তা করার, কেয়ার করার কোনো দরকারই নেই সমুদ্রের অবস্থা কী। ছেলেরা যখন বা আমার বাড়ি যারা পুরুষ মানুষেরা সমুদ্রে যেত বা যাওয়ার পরিস্থিতি তৈরি হতো, তখন আই ওয়াজ ভেরি মাচ ওয়ারিড, আমি খুব উদ্বিগ্ন থাকতাম সমুদ্রের অবস্থা কী। এখন আর আমার ওই রকম উদ্বিগ্ন হওয়ার কোনো প্রয়োজনীয়তাই নেই। হোয়েন দ্য আদার উইমেন উইল বি কিনিং, অন্য মহিলারা যখন রাত্রে কেঁদে কেঁদে বিলাপ করতে করতে প্রার্থনা করবে ভগবানের কাছে, আমার আর দরকার থাকবে না প্রার্থনা করা। টু নোরা, গিভ মি দ্য হোলি ওয়াটার নোরা, আমাকে ওই পবিত্র জলটা একটু দে। দ্যাটস আ স্মল সাপ, সাপ মিনস লিটল কাপ, ছোটো একটা কাপ রয়েছে, স্টিল অন দ্য ড্রেসার। ড্রেসার হচ্ছে রান্নাঘরে ছোটো একটা কাভার টাইপ বা সেলফ টাইপ, তার উপরে ছোটো কাপে এখনও কিছুটা জল থেকে গেছে। নোরা গিভস ইট টু হার,
মানে এখনও কিছু জল থেকে গেছে, মানে এর আগে ব্যবহৃত হয়েছে। এদের পরিবারে অনেক মৃত্যু ঘটেছে, অবশিষ্ট যে জলটুকু রয়েছে ওটুকু আমাকে দে। নোরা তাকে ওই কাপটা দেবে। মাউরিয়া ড্রপস মাইকেলস ক্লোথেস অ্যাক্রস বাটলিস ফিট। বাটলের পায়ের কাছে মাইকেলের পোশাকগুলো রেখে দিল। অ্যান্ড স্প্রিঙ্কলস দ্য হোলি ওয়াটার ওভার দেম। সেই পবিত্র জল ওই কাপড়গুলোর উপর ছড়িয়ে দিচ্ছে। আমরা যেরকম গঙ্গা জল ব্যবহার করি সেরকম গঙ্গা জলের মতোই ওদের কাছে ওই হোলি ওয়াটার। অদ্ভুতভাবে আচারগুলো কি ইন্টারেস্টিং হইতে মিলে যায় বিভিন্ন জায়গায়। ইট ইজন্ট দ্যাট আই হ্যাভেন্ট প্রেড ফর ইউ। এই নয় যে আমি তোমার জন্য ভগবানের কাছে প্রার্থনা করিনি বাটলি, টু দ্য অলমাইটি গড। ইট ইজন্ট, এটা এরকম নয়, দ্যাট আই হ্যাভেন্ট সেড প্রেয়ার্স ইন দ্য ডার্ক নাইট। অন্ধকার রাতে জেগে তোমার জন্য আমি প্রার্থনা করিনি তা নয়। এর আগেও যেরকম আমার পরিবারের সব মেল মেম্বারদের জন্য আমি প্রার্থনা করেছি, তোমার জন্যও তাই। টিল ইউ উডন্ট নো হোয়াট আই উড বি সেইং। তুই তো জানতে পারবি না আর যে আমি কি প্রার্থনা করেছিলাম, ওই প্রার্থনার সময় কী বলেছিলাম, তোর বা তোমার যাই বলি না কেন মঙ্গল কামনায় আমি কি প্রার্থনা উচ্চারণ করেছিলাম, তোর আর জানার উপায় নেই, তুই জানবি না। বাট ইটস এ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও। কিন্তু এরপরে আমি একটা টানা বিশ্রাম পাবো। তাহলে মারিয়ার কথা শুনে কি সেলফিশ মনে হচ্ছে? নো 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 নো, অ্যাকচুয়ালি সি হ্যাজ বিন টোটালি স্টোইক। বিষয়টা হচ্ছে এই জায়গাটাতে মারিয়া পুরো দুঃখ পেতে পেতে স্টোইক হয়ে গেছে। তাকে আর দুঃখ নাড়া দিচ্ছে না, কারণ আর দুঃখ পাওয়ার মতো তার নতুন কিছু বিষয় নেই। বলছে এরপরে আমার তো আর প্রার্থনা করার নেই, কিছু নেই, আমার রাত জাগারও দরকার নেই, আমি এরপরে রেস্ট নেব। অ্যান্ড এ গ্রেট স্লিপিং ইন দ্য লং নাইটস। এটা অদ্ভুত একটা কষ্ট। তার এই আপাত শান্ত কথাবার্তাগুলোর মধ্যে যে গভীর এক কষ্ট, দুঃখ, বেদনা, বিষণ্ণতা রয়েছে, সেইটা এখানে ফিল করার মতো ব্যাপার। ইটস এ গ্রেট রেস্ট আই উইল হ্যাভ নাও অ্যান্ড দ্য গ্রেট স্লিপিং ইন দ্য লং নাইটস। ওই লম্বা রাতগুলোতে, শীতের রাতগুলোতে আমি এরপরে ঘুমাবো। আফটার সামিন, অর্থাৎ নভেম্বরের পরে শীত এসে যাবে, রাত লম্বা হবে, দিন ছোট হতে থাকবে, তখন আমি ঘুমাতে থাকবো। ইফ ইটস অনলি এ বিট অফ ওয়েট ফ্লাওয়ার উই ডু হ্যাভ টু ইট। যদিও এরপর থেকে খাওয়ার জন্য হয়তো ওই ময়দা গোলা বা আটা গোলার মতো কিছু থাকবে। অ্যাকচুয়ালি আমাদের দেশেও ব্যক্তিগতভাবে আমি জানি, বা তোমরা হয়তো অনেকে জানো, গরিব মানুষেরা একসময় আটা গুলে আটা ফুটিয়ে খেত, আটা ফুটানো বলা হতো। মানে রুটি করে খেলে পরিমাণটা হয়তো কম হয়ে যাবে, শুকনো যেহেতু, তাই অল্প পরিমাণ আটাকে জলে ফুটিয়ে নেওয়া হতো, এটা আটা ফুটানো বলা হতো। অল্প তাতে চিনি দিয়ে অনেক মানুষ খেতে পারতো। অর্থাৎ সেই রকম ময়দা গোলা বা আটা গোলা কিছু হয়তো খেতে হবে। অ্যান্ড মেবি এ ফিশ দ্যাট উড বি স্টিঙ্কিং, হয়তো পচা কোনো মাছ। কেন পচা মাছ? এদের পরিবারে কোনো পুরুষ মানুষ আর বেঁচে নেই, মাছ ধরতে যাওয়ার কেউ নেই, তাই প্রতিবেশীরা হয়তো দয়া করে যদি দু একটা মাছ দেয়, তারা তো জেনারেলি হয়তো ভালো মাছ দেবে না, তাদের কাছে হয়তো যেটা ফেলে দেওয়ার মতো অবস্থায় যাবে, দয়া করে হয়তো সেটা আমাদেরকে দেবে। বা হয়তো কেউ দিয়ে যাবে ভালো মাছ, সেটা হয়তো এরা একটু রেখে খেতে গিয়ে, ওদের তো ওখানে রেফ্রিজারেটরের ব্যাপার নেই, তাহলে সেই পচা মাছ, দুর্গন্ধযুক্ত মাছ, আর হয়তো একটু ময়দা গোলা ভেজা, দেখো এখানে কিন্তু ব্রেড বলছে না, ওয়েট ফ্লাওয়ার, ভেজা বা গোলা ময়দা হয়তো খেতে হবে। কিন্তু আমার আর প্রার্থনা করার দরকার থাকবে না, আমি ঘুমাবো, আমি বিশ্রাম নেব। অ্যাকচুয়ালি এই যে ঘুমানো বা বিশ্রাম নেওয়ার কথা মারিয়া বলছে, এটা কিন্তু তার ট্র্যাজেডিটাকেই আরও বেশি করে তুলে ধরছে। ওকে, ট্র্যাজিক অ্যাকসেপ্টেন্স আমরা বলতে পারি এখানে। ট্র্যাজিক অ্যাকসেপ্টেন্সের বা মানে বিশাল একটা দুঃখজনক পরিণতির পরে মানুষ সব কিছু মেনে নেয়, ওটাই ট্র্যাজিক অ্যাকসেপ্টেন্স, সেটা আমরা এখানে দেখছি। সে নিলস ডাউন আগেন, সে আবার হাঁটু কেড়ে বসলো। ক্রসিং হারসেলফ, নিজের বুকের উপরে ক্রস আঁকলো। অ্যান্ড সেইং প্রেয়ার্স আন্ডার হার ব্রেথ, এবারে আস্তে আস্তে করে, আন্ডার হার ব্রেথ মানে হচ্ছে খুব অস্পষ্টভাবে, ইনঅডিবলি প্রার্থনা কিছু বলছে। ক্যাথলিন টু অ্যান ওল্ড ম্যান, একজন বয়স্ক মানুষকে ক্যাথলিন তখন বলছে, মেবি ইউর সেলফ অ্যান্ড ইমান উড মেক আ কফিন হোয়েন দ্য সান রাইজেস। তুমি এবং ইমান মিলে কফিনটা হয়তো বানিয়ে ফেলতে পারবে, তাই না, সূর্য ওঠার আগে। উই হ্যাভ ফাইন হোয়াইট বোর্ডস হারসেলফ বট, আমরা খুব সুন্দর কিছু বোর্ড কিনেছি, যেটা আমার মা নিজে কিনে এনেছিল। কি অবস্থা,
ওকে, মা ছেলেদের কফিন বানানো হবে তার জন্য বোর্ড কিনে আনছে। অনেকটা আমাদের যদি এরকম ধরে নিই যে ছেলে মারা যেতে পারে এই আশঙ্কায় মা বাবা চিতার কাঠ কিনে রাখছে, তাহলে কেমন লাগছে শুনতে? অনেকটা সেই ব্যাপার এইখানে। এই প্যাথোসটা যদি আমরা ফিল করতে পারি তাহলে কিন্তু এই ট্র্যাজেডিটা আমরা বুঝতে পারবো। অ্যান্ড আই হ্যাভ এ নিউ কেক, এবং একটা কেক রয়েছে, নতুন কেক, ইউ ক্যান ইট হোয়াইল ইউ উইল বি ওয়ার্কিং। জাস্ট মানে এখানে ট্র্যাজেডি একদম চূড়ান্ত জায়গায় পৌঁছে যাচ্ছে। যে লোকটা খাবে বলে বানানো হয়েছিল সে লোকটা মারা গেছে, তার জন্য বানানো কেক খাবে কারা? যারা তার কফিন বানাতে এসছে। আমাদের স্বাভাবিক যে পরিস্থিতি আমাদের এখানে, সেটা হলে আমরা এই কেকটা হয়তো কাউকে খেতে দিতাম না, ফেলে দিতাম, কিন্তু তাদের ক্ষেত্রে ওটা অ্যাফোর্ড করার মতো কন্ডিশনই নেই। কারণ যে লোকেরা ওদের জন্য কাজ করবে, খাটবে, তাদের তো কিছু খেতে দিতে হবে। মজুরির ব্যাপারটা নেই, কিন্তু মিনিমাম একটু তাদের খাওয়ার দরকার। তাহলে ওদের কাছে আর এক্সট্রা খাওয়ার নেই, তাই বাটলের জন্য তৈরি করা কেকটা এখন বাটলের কফিন যারা তৈরি করছে তারা খাবে। সো মার্ক দ্য ডেপথ অফ ট্র্যাজেডি। কি ছোট ছোট টাচ দিয়ে সিনজ ট্র্যাজেডিটাকে এখানে একদম মোস্ট পয়েন্ট, মোস্ট ইন্টেন্স, তীব্রতম জায়গায় নিয়ে চলে যাচ্ছেন। দ্য ওল্ড ম্যান লুকিং অ্যাট দ্য বোর্ডস। আর দেয়ার নেলস উইথ দেম। ও পেরেকগুলো কি রয়েছে? নেল মানে পেরেক। ক্যাথলিন, দেয়ার আর নট কলাম। তাহলে এই বৃদ্ধের নাম হচ্ছে, আমরা ধরে নিচ্ছি কলাম। কলাম ধরার ব্যাপার নেই, এখানে রয়েছে না, পেরেক তো নেই। উই ডিডন্ট থিঙ্ক অফ দ্য নেলস, আমরা তো পেরেকের কথা ভাবিনি। অ্যানাদার ম্যান, তখন আরেকজন লোক বলছে, ইটস এ গ্রেট ওয়ান্ডার ইউ ডোন্ট থিঙ্ক অফ দ্য নেলস। অবাক করা ব্যাপার যে তোমার মা পেরেকের কথা ভাবেনি। অ্যান্ড অল দ্য কফিনস শি হ্যাজ সিন মেড অলরেডি। তার সামনে এতগুলো কফিন তৈরি হয়েছে, এতগুলো মৃত্যুর সাক্ষী সে, কফিন তৈরি করতে গেলে পেরেক মানে আনতে হবে, এটা তার মাথায় নেই। অবাক করা ব্যাপার। জাস্ট এই কথাগুলো তো মারিয়ার সামনেই হচ্ছে, তাহলে এটা কি সমালোচনা? না, এখানে সমালোচনার বিষয় নেই। কফিন বানাতে গেলে পেরেক লাগবে, পেরেক এদের বাড়িতে নেই, তারা অন্য কারো বাড়ি থেকে আনতে হবে। অন্য কারো বাড়ি থেকে পাওয়া যাবে কি না সেটাও আনসার্টেন। এবং এটা কোয়াইট ন্যাচারাল একটা সমস্যা তৈরি হয়েছে, প্র্যাকটিক্যাল প্রবলেম। ফলে যারা কফিনগুলো বানাবে তারা কী দিয়ে বানাবে? ফলে তাদের যে কথাগুলো আপাত দৃষ্টিতে মনে হতে পারে এগুলো খুব নিষ্ঠুর কথাবার্তা হয়ে যাচ্ছে। একটা ছেলে মারা গেছে, শেষ ছেলে, পরিবারের শেষ মেল বা পুরুষ সদস্য মারা গেছে, যে মহিলা এতগুলো মৃত্যু দেখেছেন, তিনি পেরেক কিনে আনতে পারেননি, এটা নিয়ে সমালোচনা করা, এটা সমালোচনা নয়, এটা অ্যাকচুয়ালি রিয়েল প্রবলেম তারা যেটা ফেস করছে। ফলে তারা প্রবাবল সমাধান কী হবে সেটা তো বুঝতে পারছে না এখন। তখন ক্যাথলিন তার মা এই ত্রুটিটাকে গার্ড করার চেষ্টা করছে। ইটস গেটিং ওল্ড সেজ, যথেষ্ট বয়স হয়ে যাচ্ছে তো, অ্যান্ড ব্রোকন, মানসিকভাবে পুরো বিধ্বস্ত। ফলে তার কাছ থেকে কোনো কিছু আর প্রত্যাশা করাটা ঠিক হচ্ছে না। মারিয়া স্ট্যান্ডস আপ আগেন ভেরি স্লোলি, খুব ধীরে ধীরে মারিয়া আবার উঠে দাঁড়ালো। অ্যান্ড স্প্রেডস আউট দ্য পিসেস অফ মাইকেলস ক্লোথেস বিসাইড দ্য বডি। বাটলের দেহের পাশে মাইকেলের জামা কাপড়গুলো ছড়িয়ে দিল। স্প্রিঙ্কলিং দেম উইথ দ্য লাস্ট অফ দ্য হোলি ওয়াটার। হোলি ওয়াটারের শেষটুকু দিয়ে তাদেরকে এক অর্থে স্যাংটিফাই করা বলো বা তাদের একটা রীতি পালন করা, যাই বলো না কেন, সে ছড়িয়ে দিল। নোরা ইন হুইসপার টু ক্যাথলিন, ক্যাথলিনের উদ্দেশ্যে হুইসপারিং সাউন্ড করে বলছে, সি ইজ কোয়াইট নাও অ্যান্ড ইজি। যে মাকে তারা দেখেছে দিনের পর দিন, রাতের পর রাত কেঁদে কেঁদে ভগবানের কাছে প্রার্থনা করতে, রেসলেস হয়ে যেতে, সে এখন খুব শান্ত হয়ে গেছে এবং কেমন একটা ইজি ফিলিং হচ্ছে তার মধ্যে, ওই রেসলেসনেসটা নেই। তো এরা বলছে অদ্ভুতভাবে সে শান্ত হয়ে গেছে এবং তার মধ্যে একটা ইজি, মানে সব কিছুকে যেন কেমন সহজভাবে নিচ্ছে। অ্যাকচুয়ালি সত্যি কি মারিয়া উদাসীন হয়ে যাচ্ছে? উদাসীন এই কথাটা মনে হয় খুব শ্যালো হয়ে যাবে এটা বোঝানোর জন্য। মারিয়া ইজ অ্যাট হার রিসিভিং এন্ড, তার জীবনের একদম শেষ প্রাপ্তির, মানে এগুলো পজিটিভ প্রাপ্তি নয়, নেগেটিভ প্রাপ্তির শেষ সীমায় পৌঁছে গেছে। সেইখানে দাঁড়িয়ে তার সব কিছুকে মেনে নেওয়া ছাড়া কোনো আর উপায় নেই। যা যা খারাপ ঘটতে পারে তার জীবনে সব ঘটে গেছে, তাই এখন তার মধ্যে ট্র্যাজিক অ্যাকসেপ্টেন্স এসে গেছে। ট্র্যাজিক অ্যাকসেপ্টেন্স কি? আমি ফেটের বিরুদ্ধে লড়লাম, বা ফেট বা নিয়তি আমার সঙ্গে অনেক ক্রুয়েল গেম খেললো, কিন্তু শেষ পর্যন্ত আমি আর পারলাম না কোনো কিছু আটকাতে, ফলে আমাকে মেনে নিতে হবে। এই মেনে নেওয়াটা এক ধরনের ট্র্যাজিক রেজিগনেশন, সেই জায়গায় মারিয়ে চলে গেছে।
বাট দ্য ডে মাইকেল ওয়াজ ড্রাউন্ড, কিন্তু যেদিন মাইকেল ডুবে মারা গেল, ইউ কুড হিয়ার হার ক্রাইং আউট ফ্রম দিস টু দ্য স্প্রিং ওয়েল, তার কান্না সবাই শুনতে পেয়েছিলে তোমরা। এখান থেকে আমাদের বাড়ি থেকে সে স্প্রিং ওয়েল পর্যন্ত শোনা যাচ্ছিল তার সেই বুক ফাটা হাহাকার। মাইকেল জলে ডুবে গেছে, তার দেহ খুঁজে পাওয়া যাচ্ছে না, এরকম খবরটা যখন এলো তীব্র হাহাকারে সে কেঁদেছে। কিন্তু আজকে চুপ হয়ে গেছে, অলমোস্ট চুপ মানে খুব শান্ত হয়ে গেছে। ইটস ফন্ডার্স হি ওয়াজ অফ মাইকেল, তাহলে মাইকেলকে একটু বেশি ভালোবাসতো। অ্যান্ড উড এনি ওয়ান হ্যাভ থট দ্যাট, কেউ এটা ভাবতে পারবে যে মাইকেলকে সে বেশি ভালোবাসতো না কি, মানে ব্যাপারটা কি? ক্যাথলিন স্লোলি অ্যান্ড ক্লিয়ারলি, তো নোরার এই কথার প্রত্যুত্তরে ক্যাথলিন খুব স্লোলি একটা কথা বলছে পরিষ্কার করে, অ্যান ওল্ড উম্যান উইল বি শুন টায়ার্ড উইথ এনিথিং শি উইল ডু। একজন বৃদ্ধা যার এত জীবনে ট্র্যাজেডি ঘটেছে, সে কোনো কিছু নিয়েই খুব তাড়াতাড়ি টায়ার্ড হয়ে যাবে, এবং এটা খুব স্বাভাবিক। অ্যান্ড ইজন্ট ইট 9 days হারসেলফ ইজ আফটার ক্রাইং অ্যান্ড কিনিং অ্যান্ড মেকিং গ্রেট সরো ইন দ্য হাউস। একজন মহিলা, বৃদ্ধা মহিলা, যার জীবনে প্রায় প্রতিটা ফেজ রিসেন্টলি ট্র্যাজেডি বিধ্বস্ত, সে 9 দিন ধরে কেঁদেছে, দিন রাত ধরে, তারপরে বিধ্বস্ত অবস্থায় তার কাছ থেকে আর কিছু আশা করা যায়? সে তো ক্লান্তির, বিষণ্ণতার একদম শেষ সীমায় পৌঁছে গেছে। মাউরিয়া পুটস দ্য এমটি কাপ মাউথ ডাউনওয়ার্ডস অন দ্য টেবল, কাপটাকে উল্টো করে মুখটা মানে টেবিলের উপর রাখলো। অ্যান্ড লেজ হার হ্যান্ডস টুগেদার অন বাটলিস ফিট, বাটলের দু পায়ে হাত রেখেছে। দে আর অল টুগেদার দিস টাইম, তারা এবার সবাই একসঙ্গে থাকলো, তার পরিবারের সবাই। অ্যান্ড দ্য এন্ড ইজ কাম, সমাপ্তি এসে গেল। অর্থাৎ বাটলের যতক্ষণ জীবন ছিল ততক্ষণ মারিয়ারও বেঁচে থাকার একটা মিনিং ছিল, ফলে মারিয়ার কাছেও এখন তার জীবনটা মিনিংলেস হয়ে গেছে। বলছে সমাপ্তি চলে এলো জীবনে তাহলে। দে আর অল টুগেদার দিস টাইম, কারণ এদের আত্মাগুলো সব স্বর্গে চলে গেল, তারা এখন একসঙ্গে থাকবে। মে দ্য অলমাইটি গড হ্যাভ মার্সি অন বাটলের সোল, ভগবান বাটলের আত্মায় শান্তি নিয়ে আসুন। অ্যান্ড অন মাইকেল সোল, মাইকেলের আত্মার প্রতি শান্তি নিয়ে আসুন। অ্যান্ড অন দ্য সোলস অফ সিমাস অ্যান্ড প্যাচ, এদের পরিবারের সব সদস্যরা যারা মারা গেছে তাদের সবার আত্মার সদ্গতি হোক, শান্তি আসুক। অ্যান্ড স্টিফেন অ্যান্ড শন, প্রথমে যারা মারা গেছে। বেন্ডিং হার হেড, মাথাটা একটু ঝুঁকিয়ে সে বলছে, অ্যান্ড মে হি হ্যাভ মার্সি অন মাই সোল, সবার আত্মায় শান্তি আসুক, হে ভগবান আমার মনে একটু শান্তি দাও। নোরার মনে শান্তি আসুক। অ্যান্ড অন দ্য সোল অফ এভরি ওয়ান ইজ লেফট লিভিং ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে যারা যারা বেঁচে আছে সবার জীবনে শান্তি আসুক। সে পজেস, সে থামলো। অ্যান্ড দ্য কিন রাইজেস আ লিটল মোর, মহিলাদের যারা কান্নাকাটি করছিল তাদের সেই ল্যামেন্টেশন একটুখানি উচ্চস্বরে হলো, তারপরে আবার মানে কমে গেল। ফ্রম দ্য উইমেন দেন সিংস আওয়ে, আস্তে আস্তে করে থেমে গেল। মাউরিয়া কন্টিনিউইং, মাইকেল হ্যাজ এ ক্লিন বিউরিয়াল ইন দ্য ফার নর্থ, মাইকেল সেই দূরে উত্তরে পরিষ্কার তার সমাধি একটা পেয়েছে। বাই দ্য গ্রেস অফ দ্য অলমাইটি গড, ঈশ্বরের অসীম করুণায়। বাটলে উইল হ্যাভ এ ফাইন কফিন আউট অফ দ্য হোয়াইট বোর্ডস, এই সাদা বোর্ডগুলো থেকে বাটলে একটা সুন্দর কফিন পাবে। অ্যান্ড এ ডিপ গ্রেভ সিওরলি, এবং নিশ্চিতভাবেই একটা গভীর কবর খোঁড়া হবে। হোয়াট মোর ক্যান উই ওয়ান্ট দ্যান দ্যাট, এর থেকে বেশি আমরা আর কী আশা করতে পারি? সো মার্ক, এদের জীবনের তাৎপর্য কোথায় এসে দাঁড়িয়েছে। মৃত্যুর পরে ডেড বডিও কোনো কোনো ক্ষেত্রে খুঁজে পাওয়া যায় না, অন্তত এদের ডেড বডি একটা প্রপার ফিউনারাল রাইটসের মধ্য দিয়ে গেছে, সেটা এদের কাছে বিশাল প্রাপ্তি। এর থেকে আমরা আর কী বেশি আশা করতে পারি? নো ম্যান অ্যাট অল ক্যান বি লিভিং ফর এভার, কোনো মানুষ কখনো চিরদিন বেঁচে থাকতে পারে না। অ্যান্ড উই মাস্ট বি স্যাটিসফাইড, এবং আমাদেরকে সন্তুষ্ট হতেই হবে। অর্থাৎ আলটিমেটলি মেনে নিতে হবে মৃত্যুকে। মৃত্যু তো সবার ক্ষেত্রেই আছে, কিন্তু এদের ক্ষেত্রে যে ভয়ঙ্কর একটা ফেজ নিয়ে আসে, একের পর এক মৃত্যু এদের জীবনে কনস্ট্যান্ট যেন ভিজিটার এদের পরিবারগুলোতে, সেইখানে দাঁড়িয়ে বলছে আমাদের মৃত্যু মেনে নিতে হবে। এই যে ট্র্যাজিক রেজিগনেশান, হেল্পলেস ট্র্যাজিক রেজিগনেশান,
এটাই হচ্ছে এদের জীবনের সারসত্য। রাইডার্স টু দ্য সি, এই কথাটার মানে হচ্ছে, আমি একদম প্রথম ভিডিওতে বলেছিলাম যে নাটকের শেষে গিয়ে আমি এই ব্যাখ্যাটা দেবো। রাইড অন, আমরা জানি রাইডের সঙ্গে অন এই প্রিপোজিশনটা আছে। কেন রাইড টু? যদি আমরা একটা ওয়াইল্ড ফোর্স হিসাবে সমুদ্রকে দেখি, ওখানকার যে সমুদ্র রয়েছে সেই ফোর্সটাকে ওরা ব্রিডল করার চেষ্টা করে। দে ট্রাই টু রাইড অন ইট বাট দে ক্যান নেভার সাকসিড, তারা কখনো সফল হয় না। তাই তাদের এই প্রচেষ্টাটা রাইডিং টু হয়ে থেকে যায়, অর্থাৎ প্রচেষ্টাটা হয়ে থেকে যায়, সাফল্য যেটা কখনো পায় না। তাই এরা কখনো রাইড অন করতে পারে না। দে কান্ট রাইড অন দ্য সি, দে জাস্ট রাইড টু দ্য সি টু গেট পেরিসড, টু মিট দেয়ার ডেথ অ্যান্ড আলটিমেটলি accept the tragic life that fate or destiny provides to them. Better to say, very cruelly gifts to them. তো আমরা এইখানে শেষ করব আজকের এই আলোচনা, এবং তোমাদের যদি কিছুটা হলেও উপকার হয়ে থাকে এই ক্লাসগুলো থেকে, দ্যাট উড বি আ ভেরি ফ্রিজিং ফিলিং ফর মি। সো দেখা হবে পরবর্তী ক্লাসগুলোতে অন্যান্য টপিকের উপর ডিসকাশন নিয়ে। সবাই ভালো থেকো, stay well, stay happy, stay connected. Meet you in the next class. Thank you.